সকলকে স্বাগত। আমরা করোনাকালীন সময়গুলোতে তো সবসময় ঘরে বসেই আছি। আসলে এই জন্যই আমাদের এই ব্যতিক্রম আয়োজন। আমরা আসলে সারা বাংলাদেশের আমরা যে যারা বিভিন্ন শোনা বিষয়ে যাচ্ছে। পড়াশোনা করি, সেই কথাগুলো আমরা আপনাদের কাছ থেকে শুনবো যে সারা বাংলাদেশে যারা যেই বিষয়ে যে পড়াশোনা করে, সেই কথাগুলো বলার জন্য যে আমরা সারা বাংলাদেশে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেইগুলোর শিক্ষার্থীদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি এবং বিষয় নির্ধারণ করা হয়েছে যে জানবো বিভিন্ন বিষয় অধ্যয়নরত শিক্ষার্থীদের কথা। আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইবি আক্তার। স্বাগতম আপনাকে। জনাব আইবি আক্তার, স্বাগতম আপনাকে। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র মোহাম্মদ রাশিদ। স্বাগতম আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশন বিইউপি এর শিক্ষার্থী জর্জিয়া রহমান। হ্যাঁ জর্জিয়া। আসসালামু আলাইকুম ধন্যবাদ। ভাইয়া। হ্যাঁ, আমাদের সাথে যুক্ত আছেন বরিশাল জেলার স্বর্ণ কিশোরী একজন পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী জান্নাতুল জি ফেরদৌস ধন্যবাদ। রচ্ছি। ধন্যবাদ রচ্ছি আমাদেরকে আসসালামু আলাইকুম সময় ভাইয়া। দেওয়ার জন্য। আচ্ছা, আমরা ধন্যবাদ। যে হ্যাঁ, আমরা যে প্রোগ্রামের শুরুতে আমার জন্মের যখন আমি একটু একটু বুঝি বরিশালের প্রতি অন্যরকম একটা ভালোবাসা, বিশেষ করে স্পেশালি ধান নদী খাল, এই তিনটা জিনিসের প্রতি সবসময় আমার মানে একটা ভালোবাসা থাকে। তো আমরা একটু বরিশালের একটা মানে একটা গান শুনবো। আমরা যে সবাইকে একটা গান শোনাইতে চাই। জি ভাই। ভাইয়া অডিওটা অফ করা আছে। আমরা গানের শব্দ শুনতে পাচ্ছি না। আমার মনে হয় ভিউয়ার্সরা গানের যে শব্দ সেগুলো শুনতে পাচ্ছে না। শুধু ভিডিও দেখা যাচ্ছে, গান শোনা যাচ্ছে না। আমার মনে হয় স্ক্রিন শেয়ার করার সময় যে অডিওর পারমিশনটা ওটা সেট করা হয়নি।
আচ্ছা, আমাদের মনে হয় তো ইয়েটা শুনতে পাইনি না, জি ভাইয়া, মিউজিক শুনতে গানের পাই। হচ্ছে যে, জি ভাইয়া, আচ্ছা, অডিওটা মনে মানে হয় অফ ছিল। অডিও অফ ছিল না, আমি বারবার চেষ্টা করছি। যাই হোক, আমরা হচ্ছে যে আমাদের কথাগুলো শুনে আমরা মানে আমরা হচ্ছে যে এরপরে শুরু করব। অনেকে কমেন্ট করছেন, আমরা হচ্ছে কমেন্টগুলো পরবর্তীতে শুনবো। যাই হোক, আমরা হচ্ছে যে প্রথমেই আইবি আক্তারের কাছে যাব এবং জানতে চাইবো যে হচ্ছে যে আইবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 2014-15 মনে হয় শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইবি। তো আমরা আইবির কাছে এই জিনিসগুলোই জানতে চাইবো যে আসলে ওর করোনার সময়গুলো কিভাবে যাচ্ছে এবং কোথায় আছে, করোনার পরে কি করবে। আইবি, আমাদেরকে শুনছো? আইবি, আমরা মনে হয় তো আইবির হচ্ছে যে আইবির নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমরা রাশিদের কাছে যাব এবং রাশিদের কাছে জানতে চাইবো হচ্ছে যে করোনার সময়গুলো কিভাবে যাচ্ছে আর কি, আর করোনার পরে আপনি কি করবেন। আসসালামু আলাইকুম ভাই, আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনছি। সবার প্রথম ধন্যবাদ জানাতে চাই শামীম ভাইকে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য। সেই সাথে সবার সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, এবং ধন্যবাদ জানাতে চাই আমন্ত্রিত বাকি অতিথিদেরকে। আর সেই সাথে দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা এখন আমাদের সাথে আছেন, এবং আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভাইয়ের প্রশ্নে ফিরে যাই। আসলে করোনার এই পরিস্থিতিতে সবাই যেরকম এক ধরনের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে সময় পার করছে, আমার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নয়। আমিও মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়েই সময় অতিক্রম করছি। ভালো খারাপের মধ্যে দিয়ে আসলে সময়গুলো চলে যাচ্ছে। খারাপ লাগার বিষয় আসলে এটা যে একটা মহামারী করোনা চলতেছে আমাদের দেশে। শুধুমাত্র আমাদের দেশে না, সমগ্র বিশ্বে চলতেছে, যার কারণে সবারই আর কি একরকম মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। তো এর মাঝখানে আসলে দেখা যাচ্ছে যে আমাদের একটা যদি আমরা এভারেজে চিন্তা করি, যে প্রত্যেকটা পরিবারেরই হয়তো বা কোনো আত্মীয় স্বজন বা তার বন্ধু বান্ধব কোনো না কোনো জায়গায় করোনা এফেক্টেড হয়ে যাচ্ছে। তা আসলে বিষয়টা খুবই দুঃখজনক। তো খারাপ লাগার বিষয়টা আসলে এখানেই, দীর্ঘ 5 মাস আমরা বন্দি দশার মধ্যে আছি। আর এর মাঝখানে মিশ্র প্রতিক্রিয়া যদি একটু বলতে চাই, যে ভালো লাগার বিষয় কোনগুলা, ভালো লাগার বিষয় আসলে যারা আমাদের মতো একটু ফাঁকিবাজ টাইপের, তারা আসলে লং বন্ধটা খুব সুন্দরভাবে হয়তো এনজয় করতেছে। এনজয় করতে করতে আসলে এতদিনে বোরিং লাগতেছে। তো আসলে আমরা সময়টা এইভাবে পার করছি যে আহ বিভিন্ন ধরনের অলওয়েজ মুভি দেখা, তারপরে হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এছাড়া ক্যাম্পাস রিলেটেড যে সমস্ত কর্মকাণ্ড গুলো রয়েছে, এগুলো আমরা কন্টিনিউ করছি। আর করোনার এই সময়টাতে আমি অবস্থান করছি আহ বগুড়াতে, বগুড়া ক্যান্টনমেন্ট। আমার আব্বু যেহেতু আর্মি পার্সন, সেই সূত্র ধরে আমরা বগুড়া ক্যান্টনমেন্টে অবস্থান করছি। আম, এই গেল করোনা চলাকালীন পরিস্থিতি। আর করোনা শেষ, অতি দ্রুত শেষ হয়ে যাক এই আশা করি। করোনা শেষ হওয়ার পরে আশা করি সকলের ক্যাম্পাস গুলো খুলে যাবে। তো আমরা সবার মতো আসলে আমিও আমার নিজের ক্যাম্পাসে ফিরে যাব, এবং আগে আমরা করোনা পরিস্থিতির আগে যেরকম একটা স্বাভাবিক জীবন যাপন করতেছিলাম, সেই জীবন যাপনে আশা করি ফিরে যাব। ততদিনে আল্লাহ ভরসা। ধন্যবাদ হচ্ছে রাশিদ। রাশিদের হচ্ছে কথাগুলো আমরা শুনলাম। আমরা হচ্ছে যে আইবি কি আমাদেরকে শুনতে পাও? আইবি হ্যাঁ, আমি আক্তার। শুনতে পাচ্ছি ভাইয়া, হ্যাঁ, শুনতে আচ্ছা। পাচ্ছি আমি সবাইকে। আপনি তো হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো আসলে হচ্ছে যে মানে করোনা মহামারীতে কি করছেন, কিভাবে যাচ্ছে, আমরা একটু সংক্ষেপে শুনবো আপনার কাছ থেকে, এবং করোনার পরে কি করবেন। জি, ধন্যবাদ। প্রথমেই আসসালামু আলাইকুম শামীম ভাইকে এবং আমাদের সাথে প্যানেলিস্ট হিসেবে যারা যারা আছেন, এবং অবশ্যই ধন্যবাদ তাদেরকে যারা হচ্ছে শ্রোতা এবং দর্শক হিসেবে শুনছেন আমাদেরকে এবং দেখছেন। তো করোনা কালের সময়গুলো আমি আমার মনে হয় আর অন্যান্য মানুষ, শামীম ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাই, কিন্তু হচ্ছে আপনার কথাগুলো খুব মানে হচ্ছে যে অর্ধেক শোনা যায়, বাকি অর্ধেক শোনা যায় না, এই অবস্থা আর কি। নেটওয়ার্ক আমার মনে হয় একটু সমস্যা। হ্যাঁ, হতে পারে। কন্টিনিউ করেন। হ্যাঁ, কন্টিনিউ। হ্যাঁ, হ্যাঁ, যেমনটি বলছিলাম যে করোনা কালে অনেকের মিশ্র, কখনো ভালো যাচ্ছে কখনো খারাপ যাচ্ছে, কিন্তু আমার ক্ষেত্রে পুরো ব্যাপারটাই ব্যতিক্রম। আমি মোটামুটি একদম স্বাভাবিকের মতো সময় কাটাচ্ছি। অর্থাৎ আমার একঘেয়ে লাগছে না, কিংবা ডিপ্রেশন এই জিনিসগুলো কাজ করছে না।
আমি বেশ ভালো আছি। এর প্রধান কারণ হচ্ছে আমি পরিবারের সাথে খুব ভালোভাবে আটকে আছি, এবং আমার পরিবারে হচ্ছে আমার ভাইয়ের ছোট বাচ্চা আছে। কিংবা এখন আমি মূলত থাকি হচ্ছে ঢাকার আগারগাঁয়ে। তো যখন থেকে ক্যাম্পাস বন্ধ হয়েছে টানা আমি 4 মাসের বেশি একটা রুমের মধ্যে, বলতে গেলে মানে 5 রুমের এক বাসা, এতটুকুই আমার সীমানা যার মধ্যে আমি ছিলাম। এবং বিষয়টা একদমই একদম এমন পর্যায়ে চলে গেছে যে আর ভালো লাগছিল না। তো আমার কাছে মনে হচ্ছিল যে হাওয়া বদল করা দরকার। তাই আমার গ্রামের বাড়ি বরিশালে, আমি মনে করলাম যে সেখানে আসা দরকার, এবং সেখানে আসলাম। সেখানেও আমি এখন যেহেতু হাওয়া একটু বদল হয়েছে, কাজেই সময় ভালো যাচ্ছে। এবং সেখানে আমার বোনের ছেলে পেলে আছে ছোট ছোট, তো তাদের সাথে সময় ভালো যাচ্ছে। মাঝে মাঝে কিছু সিরিজ দেখছি যেগুলো হচ্ছে আমার পড়াশোনায় হেল্প করতে পারে, এভাবেই এবং কিছু মুভি দেখছি, সময়গুলো এভাবে কাটছে আসলে। জি জি। হচ্ছে যে আমরা শুনলাম আইবির হচ্ছে সময়গুলো কিভাবে যাচ্ছে। আমরা একটু জর্জিয়ার কাছে যাব। জর্জিয়া তো আসলে অনেকগুলো কালচারাল সংকটের সাথে জড়িত, সেটা আমরা সবাই জানি। যে হচ্ছে যে ও সব সময় মানে যেটার সাথে ও সবসময় ব্যস্ত থাকতে পছন্দ করে, সেটা যাই হোক। তো আসলে জর্জিয়া মানে হচ্ছে করোনা তো আমাদেরকে নতুন ভাবে পথ চলা শিখাইলো। তো হচ্ছে কিভাবে কি করছো আর কি? বরিশালেও ছিল আমরা জানি কিছুদিন, এখন ঢাকাতে আছো। কিভাবে যাচ্ছে করোনা কাল সবাই? জি ভাইয়া, ধন্যবাদ। আমার করোনাকালীন সময় বা মানে নর্মাল ক্যাজুয়াল সময়গুলোর মধ্যে খুব একটা তফাৎ আমি খুঁজে পাচ্ছি না। লাইক আমার ঠিকই বাইরে বের হওয়া লাগছে এবং মানে সব কাজই করতে হচ্ছে। লাইক আমি যেহেতু অনেকগুলো সোশ্যাল অর্গানাইজেশন এর সাথে যুক্ত আছি, তো এই প্যান্ডামিকে হলো কি আমাদের কাজগুলো আরো বেড়ে গিয়েছে। তো আমার মনে হচ্ছে ব্যস্ততাটা হলো করোনার জন্য আরো উল্টা বেড়ে গিয়েছে। তাছাড়া হলো নতুন কিছু কাজ করার চেষ্টা করছি নিজের উদ্যোগে। তো আমার একটা পেজ খুলেছি যেখান থেকে হলো গিয়ে ফান্ড কালেক্টিং করছি, লাইক কিছু ফেসিলিটিস অর সার্ভিস দিচ্ছি, লাইক স্ট্যান্ডার্ড করছি। তো সেখান থেকে আমি যে অনারিয়ামটা পাচ্ছি সেটা দিয়ে হলো গিয়ে সোশ্যাল অর্গানাইজেশনে ডোনেট করছি। তো আরো অনেক কিছুই পেজের কাজ নিয়ে বিজি আছি। আর 4-5টা হলো সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছি। তো প্রতিদিনই বলতে গেলে এরকম লাইভ করতে হচ্ছে বা সব প্ল্যান সেট করতে হচ্ছে, বাইরেও যেতে হচ্ছে, সবই করতে হচ্ছে। লাইক আর যেহেতু আমি বিউপিতে পড়ি, ক্লাসও চলছে একদম অনবরত, আমাদের কোনো ছুটি নেই ফার্স্ট থেকে। লাইক অন্য অন্য ভার্সিটি গুলো যেমন এখনো অনেক ভার্সিটি ক্লাস শুরু করেনি, বাট আমাদের ছুটি দেওয়ার 3 দিনের মাথায় হলো যে আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছিল। তো আমাদের ক্লাসও নর্মালি চলছে, আমাদের কাজও চলছে। আমাদের মানে যে করোনার জন্য যে একটা অবসর বা আমি ডিপ্রেসড হয়ে যাবো বা একঘেয়ে ভাব, এটা লাগার কোনো চান্স নাই। উল্টো আমরা হলো গিয়ে আরো বেশি বিজি হয়ে গিয়েছি। এই তো এভাবেই যাচ্ছে, এটাই। যাই হোক, আমরা হচ্ছে যে শুনলাম যে হচ্ছে ওদের ক্যাম্পাস চলছে, কিভাবে ইয়ে করে পড়াশোনা ওরা করতেছে, পরীক্ষা কিভাবে দিচ্ছে, বা সম্ভব হচ্ছে কিনা সেই কথাগুলো আমরা শুনতে পাবো। কিন্তু আমরা হচ্ছে যে সেই কারণেই আসলে আর অনেক হচ্ছে আমাকে বললো যে প্রোগ্রামটা আমাদের জন্য অনেক হেল্পফুল। এবং আমার কিছু ছোট ভাই বোন আছে, ওরা বললো যে আসলে কোন প্রফেশনটা ওদের জন্য বেস্ট, কিংবা হচ্ছে যে মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং নাকি ইউনিভার্সিটি। আমরা প্রত্যেকেই হচ্ছে আলাদা 4জন মানুষকে পেয়েছি, তারা প্রত্যেকে আলাদা আলাদা বিষয় হচ্ছে অভিজ্ঞ। তো হচ্ছে যে আমরা জান্নাতুল ফেরদাউস রচ্ছির কাছে যাবো। আমি তো জানি যে রচ্ছি তো বরিশাল জেলার স্বর্ণ কিশোরী, এবং খুব একজন হচ্ছে যে সাংগঠনিক একজন মানুষ, বিতর্ক করে, বিতর্ক করতে ভালোবাসে। তো আসলে রচ্ছি করোনাকালীন সময়গুলো কেমন কিভাবে যাচ্ছে আর কি করছো আর কি? আচ্ছা, ধন্যবাদ শামীম ভাই আপনাকে, এবং শুভ সন্ধ্যা যারা আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন এবং যারা আমাকে শুনতে পাচ্ছেন। তো আমার পূর্বে হচ্ছে 3জন অতিথি এর মধ্যে বলেছেন যে তাদের করোনাকালীন সময় তারা কি কি করছেন, কিংবা এই প্যান্ডেমিকের মধ্যে তাদের ব্যস্ততার কথাগুলো বলেছেন। তো আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, আর আমার গল্পগুলো হয়তো অনেকটা এর সাথে মিলে যায় আর কি এরকম। কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতরে হচ্ছে গিয়ে প্রথম প্রথম আমার নিজেরও আসলে খুবই বাসার মধ্যে বন্দি লাগতো। প্রায় 2 মাসের মতন ঢাকায় ছিলাম এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে। তারপর হচ্ছে বরিশালে আমাদের গ্রামের বাড়িতে চলে আসি। এরপরে গ্রামের বাড়িতে যেহেতু
যৌথ পরিবার, তাই হচ্ছে সময়টা একটু ভালো কাটা শুরু করে সবার সঙ্গে মিলে। আর হচ্ছে গিয়ে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে যেটা অনুভব করতে পেরেছি যে মানুষ ঘরে থেকেও হয়তো তার সময়গুলোকে অনেক ভালোভাবে কাজে লাগাতে পারে। যেমন হয়তোবা এখন আমাদের যদি স্বাভাবিক রুটিন নিয়মে স্কুল কলেজগুলো চলতো, তাহলে হয়তো এখন যে কাজগুলো করছি, বাসায় বসে টুকটাক লেখালেখির কাজ করতে পারছি বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছি, এগুলো হয়তোবা স্বাভাবিক রুটিন লাইফে কখনোই হতো না। এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে এই জিনিসটা হচ্ছে গিয়ে একটু হলেও ইমপ্রুভ হয়েছে বলে আমি মনে করি। আমি যেহেতু মেডিকেলে পড়ছি, তাই মেডিকেল রিলেটেড বেশ কিছু গ্রুপের সঙ্গে আমি যুক্ত হয়েছি এবং সেসব ক্ষেত্রে কাজ করছি। তারপরে বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে সেগুলোর সঙ্গে আমি আগে থেকেই যুক্ত ছিলাম, বরং এই প্যান্ডেমিকের জন্য সেখানে কাজ করার সুযোগটা একটু হলেও বেড়েছে, সেখানে অ্যাক্টিভলি কাজ করতে পারছি। এছাড়াও মনে করি যে অবসর সময়টাকেও কাজে লাগানোর জন্য এটা খুব ভালো একটা সময় আর কি আমাদের জন্য আর কি, যেহেতু আমরা খুব ব্যস্ত জীবন পার করি, আমাদের ব্যস্ততা সবার মানে এই সময়টা এসে জীবনের। তো এই জন্য এই প্যান্ডেমিকটাতে আমাদের যে অবসরের যে কাজগুলো আমরা করতে পছন্দ করি বা ভালোবাসি, এই ধরনের কাজগুলোকে আমি মনে করি এগিয়ে নেওয়ার জন্য খুবই ভালো একটা সুযোগ। তো তাই হচ্ছে গিয়ে আমার কাছে এই করোনাকালীন পরিস্থিতিটা স্বাভাবিক হোক, অবশ্যই আমরা চাই যে স্কুল কলেজ কিংবা ভার্সিটি খুলুক, সবকিছু স্বাভাবিক হোক, কিন্তু তারপরও এই বন্ধটা যে বোরিং কাটছে কিংবা এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে খারাপ আছি এটা বলতে পারবো না। কারণ আমার মতে বেশ ভালোভাবেই হচ্ছে এই সুযোগটাকে কাজে লাগাতে পারছি বলে জি জি মনে জি করি। জি জি ভাইয়া। আমরা হচ্ছে যে ডাক্তারদের কাছ থেকে তো আমরা এইসব কথাই শুনবো আর কি। মানে ডাক্তারদের কাছে যখনই যাই আসলে খুব উপদেশমূলক কথা শুনি। আজকেও আমরা রচ্ছির কাছে সেই কথা শুনলাম, ভবিষ্যৎ ডাক্তার আমাদের রচ্ছি। ঠিক আছে, আমরা কিন্তু হচ্ছে যে আশাই করি যে রচ্ছি আমাদেরকে ভবিষ্যতে বিনামূল্যে ট্রিটমেন্ট দিবে। সেই কাজগুলো যেহেতু ও, ছোট সময় থেকেই বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আমরাও যতটুকু জানার সুযোগ হয়েছে ও সেই মানুষগুলোর সাথে জড়িত আছে। তো আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, আমি আমার লাইফে সিনিয়রদের সাথে মিশতে প্রচুর ভালোবাসি, আবার জুনিয়রদের মিশতে প্রচুর ভালোবাসি। মানে এর হচ্ছে দুইটা কারণ। জুনিয়ররা সব সময় চায় যে নতুন কিছু করতে, সব সময় কাজ করতে চায়, সব সময় মানে ওরা বলে যে এটা করবো এটা করবো, ওদের জানার স্পৃহাটা অনেক মানে বেশি। আর সিনিয়রদের সাথে যখন মিশি, তখন যখন কোনো প্রোগ্রাম নিয়ে কথা বলি বা কিছু নিয়ে কথা বলি, শামীম এটা করলে এই বিপদ হইতে পারে, এটা করা উচিত কিনা দেখো, মানে সিনিয়ররা সবসময় কি প্রোগ্রামের কথা শুনলেই সেটাকে কিভাবে মানে ভালোভাবে করা যায় সেটা সেই কথাগুলো বলে আর কি। আর জুনিয়ররা সবসময় কিছু জানতে চায়, জানার আগ্রহটা বেশি। এই কারণে আমাদের প্রোগ্রামগুলোতে আমরা সাধারণত হচ্ছে যে বিভিন্ন মানুষরা আনে থাকি, যাতে হচ্ছে যে আমরা বলতে পারি। আমাদের গত প্রোগ্রামে যেমনটা আমরা এনেছিলাম আমাদের বরিশাল 4-এর সংসদ সদস্য এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং 1975-এর 15ই আগস্টের সেই ট্রাজেডির প্রত্যক্ষদর্শী ডক্টর জিল্লুর রহমানকে। তো আজকে আসলে আমরা হচ্ছে যে রাশিদের কাছে যাব। রাশিদের ডক্টর ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ একটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ, আমরা জানি ওরাই প্রথম প্রথম ব্যাচের শিক্ষার্থী। আসলে রাঁচির তো হচ্ছে অনেকগুলো কালচারাল সংগঠনের সাথে জড়িত আছে। আমরা যে 4জন মানুষকে পেয়েছি, 4জনই আসলে তাদের ক্ষেত্রে তারা তাদের ক্যাম্পাসে তারা খুব ফেমাস আর কি। তো রাঁচির তো হচ্ছে যে নতুন একটি ক্যাম্পাসে আছে, ও বিতর্ক সংগঠনের সাথে আছে, ক্যারিয়ার ক্লাবের সাথে আছে, কালচারাল সংগঠনের সাথে আছে। যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীও কম, মাত্র 120 জন শিক্ষার্থী একটা বছরে ভর্তি হয়। তো আসলে রাঁচির যে তোমাদের ক্যাম্পাসের সম্ভাবনামূলক কি, মানে যারা ভর্তি হবে তাদের জন্য আসলে এখানে ভর্তি হবেই বা কেন, বা এখানে ফ্যাসিলিটিটা কি ইন ফিউচারে, বা ইন ফিউচারে জবের ফ্যাসিলিটিটা কেমন, আর ক্যাম্পাস লাইফটা কেমন যাচ্ছে তোমাদের? ধন্যবাদ ভাইয়া আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, আমি ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছি বর্তমানে 2য় বর্ষে। তো আসলে আমাদের কলেজটা প্রতিষ্ঠা হয় 2018 সালে। তো জায়গাটা হচ্ছে যে পীরগঞ্জ নামক একটা জায়গা, যেখানে হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে হাজবেন্ড, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া, ওনার স্মরণে আর কি আমাদের ক্যাম্পাসটা ওখানে স্থাপন করা হয়েছে বা নির্মিত হয়েছে। আমাদের ক্যাম্পাসটা হচ্ছে বুটেক্স অধিভুক্ত যে এর আগে 5টি কলেজ ছিল, আর 2018 সালে 6ষ্ঠ কলেজ হিসেবে আমাদের ক্যাম্পাসটি বা আমাদের কলেজটি প্রতিষ্ঠা করা হয়। তো আমাদের কলেজ বা বাকি যে 5টা কলেজ আছে,
আমরা আমাদের যে প্যাটার্ন বা আমাদের পড়াশোনার প্যাটার্ন, আমাদের সিলেবাস, তো জিনিসগুলো একই সাথে সম্পৃক্ত। তো আসলে আমি আমার ক্যাম্পাসের ব্যাপারে তো বলবোই, সেই সাথে কিছু বিষয় থাকবে যেগুলোতে অন্যান্য ক্যাম্পাস বা অন্যান্য কলেজগুলো রিলেট থাকবে। আচ্ছা, তো ভাইয়া আসলে আপনার প্রশ্ন যা ছিল যে নতুন যারা আসবে, যেমন ইন্টারমিডিয়েট পরীক্ষা বন্ধ হয়ে আছে আমরা জানি। তো যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়ে যাবে তারা এডমিশন টেস্ট দিবে, বিভিন্ন জায়গায় দিবে। তারপর আসলে মানে তারপর তার একটা প্রসেসের মাধ্যমে বিভিন্ন জায়গায় ভর্তি হবে। তো আসলে আমাদের ক্যাম্পাসে কেন আসবে, এই এই প্রশ্নটাতে আসার আগে একটা বিষয় তাদের জানা জরুরি বা ক্লিয়ার করা জরুরি। সেটা হচ্ছে যে আসলে একটা স্টুডেন্ট কি চায়। যেমন এখানে আমরা আছি চারজন, চারজন হচ্ছে একজন মেডিকেলের স্টুডেন্ট, একজন হচ্ছে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, একজন হচ্ছে বিইউপির স্টুডেন্ট, আর আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। মানে চারটা প্যাটার্ন আপনি যেটা বলেছিলেন, ইঞ্জিনিয়ারিং জেনারেল সাবজেক্ট, দেন বিইউপি সম্ভবত উনি বিজনেস, আমি ক্লিয়ারলি জানি না, যাই হোক বিজনেস, তারপর হচ্ছে গিয়ে আরেকজন মেডিকেল। তো আসলে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার যে একজন স্টুডেন্ট আসলে কি চায়, সে তার এডমিশন লাইফে কি চায়। সে যদি দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং তার পছন্দের সাবজেক্ট হয়, অবশ্যই সব সাবজেক্ট ভালো, যেহেতু অনার্স বা হায়ার স্টাডি লেভেলের সব সাবজেক্টে ভালো, তো তার পছন্দের সাবজেক্ট যদি বা পছন্দ যদি হয় যে সে ইঞ্জিনিয়ারিং চুজ করবে তার ক্যারিয়ার হিসেবে, তাহলে তাকে আরো কিছু বিষয় জেনে রাখতে হবে। যেমন সে আসলে ইঞ্জিনিয়ারিং এর ভিতরে কোন বিষয়গুলোতে যাবে, কম্পিউটার সায়েন্স, ট্রিপলি, আরো মেকানিক্যাল, আরো অনেক আছে, সাথে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রয়েছে। তো আসলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের একটা মজার বিষয় যেটা আমি ফিল করি, সেটা হচ্ছে গিয়ে যে আসলে এখানে যে কোনো সাবজেক্টে পড়ি না কেন, একটা স্টুডেন্ট সে সবগুলো সাবজেক্টের সামারি তার জানা থাকতে হয় ইঞ্জিনিয়ারিং যদি পড়তে আসে একটা স্টুডেন্ট। তারপর হচ্ছে গিয়ে এখন টেক্সটাইলে কেন আসবে, টেক্সটাইল কেন সে চুজ করবে। এখন দেখা যায় যে এখানে একটু আমি আমার নিজেকে সম্পৃক্ত করি, যে আমি যখন এডমিশন টেস্ট দেই তখন আমি আসলে ইঞ্জিনিয়ারিং কোচিং ভর্তি হয়েছিলাম। তো আসলে বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার পর আসলে একটা সময় দেখা যাচ্ছে, প্রথমেই বলেছিলাম আমি একটু ফাঁকিবাজ স্টুডেন্ট। তো আসলে ভালো ভালো জায়গাগুলোতে এক্সাম দিয়েছি, অনেক জায়গাতে এক্সাম দিয়েছি, আমার রেজাল্টে কিছু ঘাটতি ছিল, যার কারণে কিছু কাঙ্ক্ষিত জায়গায় আমি এক্সামই দিতে পারিনি। এটা আমার একান্তই নিজের আর কি ল্যাকিংস বলা চলে। তো এর কারণে আমি আসলে তারপর আস্তে আস্তে বাছাই করতে থাকি যে কোন জিনিস, কোন ভার্সিটি গুলা বা কোন সাবজেক্টের দিকে আসলে যাওয়া যায়। আসলে এডমিশন টাইমে তো সবাই ওইভাবে ভাবে না, যে আসলে যে একটাতে হয়, এটাই নর্মালি ম্যাক্সিমামেরই একটা ইয়া থাকে যে একটা ভার্সিটিতে বা একটা ইঞ্জিনিয়ারিং এরকম হয়ে যায়। তো আসলে আমি এরকম প্রথম দিকে এরকম ছিল আমার চিন্তা ভাবনা, কিন্তু শেষ দিকে আসলে আমিও ফিল করতে শুরু করি। আহ, একে তো হচ্ছে যে বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছিলাম, হচ্ছিল না, তারপরে ফিল করতে শুরু করতেছিলাম যে আসলে আমার কোথায় যাওয়া উচিত, একটা তো ফিক্স করতে হবে কোনো কিছু। তো আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা, এটা বলতে অনেকের ক্ষেত্রে হয় কি যে হঠাৎ করে চলে আসা পড়ে, বাট আমার ক্ষেত্রে এমন হয় না যে হঠাৎ করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সাথে আমার আসা। আমি আসলে কেন জানি না, হয়তোবা যারা ট্রিপলি বা সিএসসি আছে তারা মাইন্ড করবে কিনা জানি না, তবে কেন জানি আমাকে ওই জিনিসটা টানতো না, সেই ছোট থেকে টানতো না। তো আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর প্রতি একটা আগে থেকে টান ফিল করতাম, দেন বিভিন্ন বিষয়ে ঘাটাঘাটি করতাম। তো আমার মনে আছে স্পষ্ট, আমি যখন ঘাটাঘাটি করতে যাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে, সাবজেক্ট রিভিউ গুলো দেখি, প্লাস ইউটিউবে টেক্সটাইল টিভি নামে একটা চ্যানেল আছে, ওখানে আমি আমাদের বর্তমান টেক্সটাইলের সাথেই সম্পৃক্ত আম, একজন সফল ব্যক্তি বলা চলে, মনোয়ার হোসেন পলাশ ভাই, আমি যদি নাম ভুল করে না থাকি, ওনার একটা ইন্টারভিউ দেখেছেন উনি। ওনার গল্পটা এরকম ছিল যে উনি হচ্ছে গিয়ে ওনার টার্গেট ছিল বুয়েট, ওনার আত্মীয় স্বজন, উনি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, ওনার আত্মীয় স্বজন সবার টার্গেটই ছিল এরকম যে সে ভালো কোনো জায়গায় যাবে। তখনকার সময় আসলে বুটেক্স বুটেক্স ছিল না, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস ছিল না, আমি যদি ভুল না করে থাকি, সম্ভবত ইনস্টিটিউট বা কলেজ এরকম কিছু একটা হবে, তবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস মেবি ছিল না। তো উনি এই জিনিসটাও বলে যে আসলে আমি ওখানে ভর্তি হই, তো আমাকে নানা কথা শুনতে হয়, এরকম এরকম এরকম। তো তারপর আসলে উনি ওনার পুরা, আমি আসলে ডিটেলসে বলতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে, তো আমি শর্টে শেষ করতে চাই। তো ওনার পুরো স্টোরিটা আমার কাছে খুব ভালো লাগে। উনি এখন বর্তমানে একজন সাকসেসফুল টেক্সটাইল ইঞ্জিনিয়ার, প্লাস আরো হয়তো উনি আরো সফল হয়েছেন, আমি ওনার সম্পর্কে বিস্তারিত জানি না। তো ওখান থেকে আমার প্রথম হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর প্রতি ভালো লাগা। তারপর হচ্ছে গিয়ে আমি এই যে এই বুটেক্স অধিভুক্ত যে 6টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা তার কিছুদিন পরে আমি পরীক্ষা দিই। তবে এটাতে সম্ভবত প্রথম রেজাল্ট দেওয়ার প্রথম মেরিট লিস্টে সম্ভবত আমার নাম আসেনি, দ্বিতীয় মেরিট লিস্টে এসেছিল, দ্বিতীয় মেরিট লিস্টে প্রথম দিকে এসেছিল। তো আমি প্রথম মেরিট লিস্টে না পাওয়ার পরে এখানে একটা মজার ঘটনা আছে।
আচ্ছা শামীম ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। আমি যদি একটু ডিটেলসে বলি, একটু বিরক্তি বা কোনো ইয়াদ হবে কি? তো আমার মানে ভালো আমরা হচ্ছে লাগতেছে যে না পাশে ফিরে গেছি। আমরা 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 হচ্ছে পরবর্তীতে আবার আসবো নিশ্চয়ই হচ্ছে যে তোমার কাছে, তখন আমরা হচ্ছে আবার বাকিটা শুনবো। আমরা হচ্ছে যে আইবি আক্তার কাছে যাইবো, আর আইবির কাছে শুনতে চাইবে এমনটা যে হচ্ছে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সব মানুষের একটা ইচ্ছা থাকে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। এটা অনেকেরই ড্রিম থাকে, স্পেশালি সায়েন্সের স্টুডেন্ট ব্যতীত আর্টস কমার্স স্টুডেন্টদের মেইনলি এটা একটা ইচ্ছা থাকে। সায়েন্সের স্টুডেন্টদের প্রথম ইচ্ছা থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়া ওদেরও একটা স্বপ্ন। কিন্তু মেইনলি হচ্ছে যে আর্টস কমার্স স্টুডেন্টদের তো ঢাকা ইউনিভার্সিটি, এবং আমরা ঢাকা ইউনিভার্সিটিকে প্রাক্সের অক্সফোর্ড খ্যাত এটাকে বলে থাকি, এবং সত্যিকার অর্থে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াও একটি লাইফে একটি গর্বের বিষয়। আমরা আসলে জানতে চাইবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে মানে ঢাকা অনেক সম্ভাবনা আছে, কিন্তু যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স সম্ভব না, অনেকে আপসেট করে। এবং আমরা যে কথাগুলো বলে থাকি যে হচ্ছে যে যে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে যে কোনো শিক্ষার্থী পড়ুক, সেই জায়গাটা দিয়ে যে যদি বেস্ট হচ্ছে করে, তাহলেও লাইফে একটি ভালো কিছু করতে পারে। যেমন আমাদের বর্তমানে যে শিক্ষা সচিব, আমাদের সদ্য হচ্ছে বড় ভাই, সে কিন্তু বরিশাল সরকারি বিএম কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। সুতরাং কলেজ বা বিশ্ববিদ্যালয় একটা ফ্যাক্ট না, কিন্তু আবার অনেক সময় হচ্ছে ফ্যাক্ট হয়েও দাঁড়ায়। তো আমরা হচ্ছে যে আইবির কাছে শুনতে চাইবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাগুলো, এবং যদি চান্স না পায় সেক্ষেত্রে আসলে এটা কোনো ব্যাপার না যে হচ্ছে অন্য জায়গায় পড়েও ভালো করা যায়, সেই কথাগুলো শুনবো আইবির কাছে। কারণ আইবি হচ্ছে একজন বিতার্কিক, আমাদেরকে এই ব্যাপারে একটা ধারণা দিতে পারবে বলে আমি আশা রাখি। ধন্যবাদ, ধন্যবাদ শামীম ভাইকে। এবং সাথে সাথে আমি কথা বলছিলেন আমার আগেই যিনি মিস্টার রশিদ, তার সাথে আমি এতটুকুতে একমত যে কে কোথায় পড়বে, কে ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে কিংবা হচ্ছে মেডিকেল লাইনে যাবে, এটা সম্পূর্ণ কিন্তু তার উপরে ডিপেন্ড করে যে সে কি চায় নাকি ঢাকা ইউনিভার্সিটিতে যাবে। এখন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট কেন পড়তে চাইবে কিংবা পড়তে চাওয়ার স্বপ্নটি দেখবে, তাহলে আমি প্রথমত বলবো ঢাকা ইউনিভার্সিটির গত 100 বছরে, অর্থাৎ 100 বছরের যে ইতিহাস কিংবা সুনাম এবং মান মর্যাদা কামিয়েছে, এটার জন্য হলেও অনেক অনেক শিক্ষার্থীর প্রথম চয়েস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা স্বপ্ন থাকে। এর যে গুরুত্বপূর্ণ ইতিহাস আমরা 1921 সাল থেকে দেখেছি, এবং আজ পর্যন্ত কিন্তু এটা ইতিহাসের সমৃদ্ধ, এবং এই ইতিহাস বীরত্বপূর্ণ, যা কিনা যে কোনো শিক্ষার্থীকে অনুপ্রেরণা দেয় কিংবা তাকে তাকে অনেক বেশি স্বপ্ন দেখায় যে এখানে পড়তে পারলে এই যত ইতিহাস হয়েছে কিংবা পরবর্তীতে যত ইতিহাস গড়বে এর সাথে বসবাস করতে পারবা। কিন্তু কিংবা হচ্ছে এই কাছ থেকে এই ইতিহাসের জায়গাগুলো, ইতিহাসের যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো ছুঁয়ে দেখা, পাশাপাশি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মানের পড়াশোনাও অর্জন করা, এটা কিন্তু প্রায় বলতে পারেন যে প্রত্যেক শিক্ষার্থীর একটা স্বপ্ন থাকে। এবং তারপরেও যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যাচ্ছে কিংবা মেডিকেল লাইনে যাচ্ছে, সেটা হচ্ছে কমপ্লিটলি আপ টু হিম অর হার, দ্যাট সে কি চয়েস করবে কি করবে না। দেখা যাচ্ছে একটা একটা ছেলে কিংবা একটা মেয়ে ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ারিং লাইনে একজন যে কোনো বিষয়ের উপরে একজন ইঞ্জিনিয়ার হবেন, সেটা সেটা কিন্তু তার স্বপ্ন। সে কিন্তু প্রথম দিকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবেন না কিংবা ভর্তি হতে চাইবেন না। আবার কারো যদি স্বপ্ন থাকে সে একজন ডাক্তার হবেন, মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবেন, সে কিন্তু প্রথম দিকে মেডিকেল গুলোতে ট্রাই করবেন। এবং তারপরে যদি সে ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে না পারেন, মেডিকেলে তার না হয় এবং তার অনুযায়ী সে যদি চান্স না পায়, তার যদি সে মনোকামনা পূর্ণ না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে তিনি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার যে সুযোগটি, সেটি কিন্তু সাধারণত কেউ মিস করে থাকে না। তো তারা কিন্তু এই পরীক্ষাটি দেয়। এবং আপনি জানেন যে এখানে যদি এখানে আমি যে কারণটি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সবচেয়ে সবচেয়ে যেটা সবচেয়ে বেশি বেনিফিট, সেটা হচ্ছে স্বল্প খরচে একজন প্রান্তিক পর্যায়ের মানুষ পড়তে পারবে। প্রান্তিক সে বটে, কিন্তু সে কিন্তু প্রতিভাবান হয়। এবং সে এই যে আমার সাথে আরো 3জন অতিথি আছেন, একজন দেখছি যে আমরা ইঞ্জিনিয়ারিং লাইনের, আরেকজন হচ্ছে মেডিকেল লাইনের, আরেকজন বিইউপির, তাদের ক্ষেত্রে যদি বিবেচনা করেন, এই 4জনের মধ্যে কিন্তু আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পড়াশোনার যে সার্বিক খরচটি সেটি তুলনামূলকভাবে অনেক কম, যেটি কিনা ওই যে ইঞ্জিনিয়ারিং কলেজ কিংবা হচ্ছে মেডিকেল লাইনগুলো রয়েছে সেগুলো পাবলিক হওয়া সত্ত্বেও এখানে কম হয়। কাজেই কারো আর্থিক দিক
নেটওয়ার্কের সমস্যা থাকলে কিংবা স্বল্প খরচে যদি কেউ স্ট্যান্ডার্ড মানের পড়াশোনা করতে চান এখানে আসতে পারবেন। পাশাপাশি হচ্ছে এখানে এক ব্রড ফ্যাসিলিটিস রয়েছে, হল সুবিধা বলেন কিংবা হচ্ছে নিজেকে গড়ে তোলার জন্য যে সাহিত্য সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অসংখ্য সংগঠন গড়ে উঠেছে এবং তারা যদি এই সংগঠনের সাথে যুক্ত করে নিজেদেরকে এবং ডেডিকেটেড থাকে তাহলে কিন্তু তারা এই প্ল্যাটফর্ম এবং এখান থেকে আপনি চাইলে আপনি একজন দক্ষ রাজনীতিবিদ হতে পারবেন। এবং আপনি যদি দেখেন বাংলাদেশের যে শীর্ষ রাজনীতিবিদরা রয়েছেন এদের সিংহভাগ সংখ্যাটা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসে। কাছে আমি বলবো যে কারো যদি সেভাবে রাজনীতিবিদ হওয়ার ইচ্ছে থাকে প্রবল, তার ফার্স্ট চয়েস থাকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। কাজে আমি মনে করি আসলে ঢাকা ইউনিভার্সিটির যে সুযোগ সুবিধা সেগুলো আসলে স্বল্প সময়ে বলে শেষ করার মতো না। এবং বিশেষ করে এর সমৃদ্ধ ইতিহাস এবং ব্রড ফ্যাসিলিটিস এর কারণে মানে প্রথম দিকের স্বপ্নটাই অনেকেই থাকে হচ্ছে আমরা হচ্ছে যে আইবি আমরা হচ্ছে যে তোমার কাছে আবার আসবো। আইবি হচ্ছে আমরা আবার কাছে আসবো। আর একটা ব্যাপার হচ্ছে যে তুমি যেটা বললে যে রাজনীতিবিদ হওয়ার জন্য বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে বাংলাদেশ ছাত্রলীগ বলি বা অন্যান্য যে সংগঠনগুলো আছে, বাংলাদেশ ছাত্র দল, এদের সিংহভাগ নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসে। কিন্তু হচ্ছে যে পরবর্তী সময় আমরা যেটা দেখি যে হচ্ছে অন্যান্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরবর্তী সময় কিন্তু আবার ভালো করে। সেটার উদাহরণ হচ্ছে বরিশালের যে রাজনীতি অঙ্গনে, সারা বাংলাদেশের রাজনীতি অঙ্গনের এক মানে উজ্জ্বল কিছু নক্ষত্র আছে। আমরা হচ্ছে যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সে কিন্তু হচ্ছে যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে পড়ছেন। আমাদের আমর হোসেন আমু কিন্তু বরিশালের বর্তমান যে বিএম কলেজের শিক্ষার্থী ছিলেন। তো সব আবার তোফায়েল আহমেদ ঢাকা ইউনিভার্সিটি ছিলেন। আসলে সব জায়গাটাই সম্ভব না, কিন্তু আমরা সবসময় একটি কথা শুনি যে ঢাকা ইউনিভার্সিটির প্রতি সবারই, স্পেশালি কমার্স আর্টস এবং সায়েন্সের স্টুডেন্টের প্রতি একটা আবেগের জায়গা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইচ্ছা করলে 1 লক্ষ স্টুডেন্ট ভর্তি করাতে পারে না, কিংবা 50,000। আমরা সেই কথাগুলো যে আমরা অন্যান্য জায়গায় ভর্তি হয়েও যে লাইফটা অনেক সুন্দরভাবে সাজানো যায়, গুছানো যায়, সেই কথাগুলো আমরা কিন্তু তোমার মুখ থেকে শুনতে চেয়েছি। যাই হোক, আমরা হচ্ছে যে একটু বিইউপি শিক্ষার্থী জর্জিয়া রহমানের কাছে যাবে এবং বাংলাদেশ আর্মিদের হচ্ছে যে পরিচালনা করে একটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশন। আসলে এই ইউনিভার্সিটির হচ্ছে যে সম্ভাবনাগুলো কি সেইগুলো জানবো, বা স্টুডেন্ট এখানে কেন ভর্তি হয়, এবং এখানে ভর্তি না হইতে পারলেও যে অন্য কলেজে ভর্তি হতে পারলে ব্যাপার না, সেই কথাগুলো আমরা জর্জিয়ার কাছে শুনবো। জর্জিয়া। আচ্ছা, ধন্যবাদ। প্রথমত আমি আসতে চাইছি, আমি অ্যাকচুয়ালি বিউপিতে পড়বো এটা আমি কখনো ভাবিনি। আমাদের যখন অ্যাডমিশন টেস্ট হয়েছিল তো একটা অ্যাক্সিডেন্ট, লাইক বাবা মারা গিয়েছিলেন, তো আমি আর কোথাও পরীক্ষা দেইনি। আমার টার্গেট ছিল অ্যাজ আ সায়েন্সের স্টুডেন্ট, যেটা বলা হয় যে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, তো ওটা আর হয়ে ওঠেনি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আমি কলেজ লাইফেও জানতাম না, মানে অ্যাকচুয়ালি জানতাম না, বিকজ আমি জানতাম আমার হয় মেডিকেলে পড়তে হবে না হলে ইঞ্জিনিয়ারিং। তো মেডিকেলের কোচিং করেছিলাম, তো অ্যাক্সিডেন্টের কারণে কোনোভাবে পরীক্ষাটা দেয়া হয়নি। তারপরে শুধু বিউপিতেই পরীক্ষা দিয়েছি। তো যেহেতু আমার ফ্যামিলি মেম্বার্সরা আর্মি পার্সন, তো বিউপি মানে মোস্ট প্রেফারেবল ছিল, তো বিউপিতে দেওয়া হয়েছে। তো ঢাকা ভার্সিটিও যেহেতু দেওয়া হয়নি, তো বিউপিতে পড়া শুরু করি। তো দেখছি যে বিউপি ডিসিপ্লিনের দিক থেকে, মানে আমার বাসায়ও আর্মিতে ডিসিপ্লিন চলছে এবং ভার্সিটিতেও আর্মিতে ডিসিপ্লিন চলছে। মোরওভার হলো বিউপি পাবলিক না প্রাইভেট, এটা নিয়ে হলো কি একটা বিতর্ক রয়েছে সবার মধ্যে। তো আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই যে বিউপি একটি পাবলিক ভার্সিটি। এটা ঢাকা ভার্সিটি বা খুলনা ভার্সিটি, বরিশাল ভার্সিটি যেমনটা পাবলিক, বিউপিও তেমনটাই পাবলিক। তবে আমাদের যে বেতনটার জন্য বিউপিকে প্রাইভেট বলা হয়, মানে বেতনটা হলো আমাদের ইউটিলিটি চার্জ আর আদার্স এর জন্য, বাট বিউপি হলো পাবলিক ভার্সিটি। আর এখানে পড়লে ডিসিপ্লিন অনলি, মানে আমাদের মেইন লক্ষ্যই হলো ডিসিপ্লিন, 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 মূল মোটো এটা। আর যেহেতু আমাদের এটা একদমই নতুন ভার্সিটি, লাইক 10 বছর হয়নি আমাদের ভার্সিটির এইজ, তো এখন একজন 100 বছর ভার্সিটির মানে যদি 100 বছরের সাথে 10 বছরের কম্পেয়ার করা হয় এক্সপিরিয়েন্সের দিক থেকে, তাহলে এটা নিশ্চয়ই মানে কম্পেয়ার করার মতো একটা অবস্থায় নেই আমরা এখনো। লাইক আমি যে ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্টে পড়ি, আমাদের ফার্স্ট ব্যাচও এখনো ভার্সিটি থেকে বের হয়নি। তো আমাদের জব মার্কেট কেমন বা আদার্স কি এটা নিয়ে এখনো মানে আমরা বলতে পারবো না, বাট আমরা নিজেরা কনফিডেন্স আমরা যে ডিসিপ্লিনটার মধ্যে থেকে যাচ্ছি এবং আমাদের যে প্রফেসরস এবং লেকচারার্সরা আছেন এবং ডিনস আছেন, ফ্যাকাল্টি আছেন, এরা সবাই আর্মি পার্সন এবং খুবই কোয়ালিফাইড এরা। সো আমরা মনে করি না যে এটা অন্যান্য ভার্সিটির থেকে কোনো অংশে কম। মানে অনেকে বিউপি কে চেনে না, যে বিউপি বা বিউপি কে প্রাইভেট মনে করে অর অনলি আর্মি অ্যাফিলিয়েটেড মনে করে, বাট এটা একদমই পাবলিক ভার্সিটি, 27 নাম্বার পাবলিক। সো যদি ঢাকা ভার্সিটির সাথে তুলনা করি, তুলনাটা কখনোই মানে সম্ভব না তুলনা করা, বাট তাও বিউপিকেও সবাই চিনবে এটাই। আর সাবজেক্ট বলতে গেলে আমাদের দেশে সাবজেক্ট ডাজন্ট ম্যাটার। তো আপনি যেই সাবজেক্টই পড়েন, যদি বিসিএস দিয়ে থাকেন তাহলে বিসিএস দিলে ইংলিশে পড়েও আপনি ব্যাংক চাকরি করতে পারবেন, অথবা আপনি না সেই জিনিসগুলো আমরা যদি আমরা হচ্ছে যে বলবো, আচ্ছা বাংলাদেশ আসলে সাবজেক্ট ওয়াইজলি মানুষ অত বেশি করে না, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের সেক্টরের কিছু জিনিসগুলো হয়তো বা সাবজেক্ট ওয়াইজ এর কিছু জব আছে। এর বাইরে বাংলাদেশে আমরা সব জবগুলোই সেম দেখি, এবং শিক্ষকতা যারা করে এর বাইরে আসলে ওইভাবে বাংলাদেশের জব মার্কেট এখনো তৈরি হয়নি। আমরা হচ্ছে যে রচ্ছির কাছে যাবো এবং রচ্ছির কাছে জানতে চাইবো যে বাংলাদেশের সব ছেলে মেয়েদেরই ছোট সময়, যখন আমিও জন্মগ্রহণ করছি, আমাকে যখন বলা হয়েছে কি হইতে চাও, বলছি ডাক্তার। মানে আমরা হচ্ছে সবাই একটা এটা ধারণ করি যে কি হইতে চাও, ডাক্তার হইতে চাই, কি হইতে চাও, ডাক্তার, মানে এরপর আসে ইঞ্জিনিয়ার। তো এই যে মেডিকেলে পড়ছো, হচ্ছে মেডিকেলের তো অনেক পড়াশুনো, এবং হচ্ছে যে অনেকেরই ইচ্ছা থাকে যে সায়েন্স স্টুডেন্ট পড়লে মেডিকেল কিংবা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলোতে আমাদের সবারই একটি মানে উইক পয়েন্ট থাকে, যে হচ্ছে যে এই জায়গাগুলোতে পড়বো। তো তুমি তো ডাক্তার হচ্ছ, এটা তোমার মানে ভাগ্যেরও একটা ব্যাপার, কারণ সব মানুষের কপালে মেডিকেলে পড়ার সৌভাগ্যও হয় না, যেমনটা আমাদের হয়েছিল। আমি কিন্তু চেষ্টা করেছিলাম প্রথম বছর, দ্বিতীয় বছরে অনেক ভালো করেছিলাম, কিন্তু ওই সময়টাতে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রশ্ন ফাঁস হয়েছিল, তো মনটা ভেঙে গেছিল। তো এরপরে পড়াশোনা করতে হবে বলেই আর কি পড়াশোনা করা। তো 2015-16 সেশনে তোমরা হয়তো বা জানবা, ওই সময়টাতে মেডিকেল কোশ্চেন ফার্স্ট, যাই হোক এটা আমরা মানে যেটাই হয়েছে। তো মেডিকেলে পড়তেছো, মানে হচ্ছে যে মানুষকে কিভাবে আগামীতে মানে সেবা দিবা এবং কেমন লাগতেছে এই প্রফেশনটা, সেটা নিয়ে একটু আমরা তোমার কথা শুনবো। রচ্ছি। ধন্যবাদ শামীম ভাই আপনাকে। আমি এর আগেও আমাদের 3জন গেস্টের কথা শুনছিলাম আর কি, তারা তাদের নিজ নিজ ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলোর কথা বলছিলেন। আসলে কি যে এটা সম্পূর্ণ যার যার নিজের ইচ্ছার উপরে নির্ভর করে। যেমন আমার যদি ছোটবেলা থেকেই প্যাশন থাকে যে না আমি মেডিকেল লাইনে পড়বো কিংবা না আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, তাহলে আসলে তার সেই দিকটাতেই যাওয়া উচিত। যেমন ভাইয়া একটু আগে বলছিলেন যে আমরা ছোটবেলায় হয়তো সবাই এরকম আশা থাকে যে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, কিংবা মাই ফিউচার প্যারাগ্রাফ বা এই এই ধরনের প্যারাগ্রাফ গুলো আমরা সবাই লিখি যে আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর বা ইঞ্জিনিয়ার, এরকম লিখি। কিন্তু আমার মতে যে এই ট্রেডিশনটা চেঞ্জ হওয়া উচিত ধীরে ধীরে বাংলাদেশে, কারণ এখন বর্তমান সময়ে যার যেই প্রফেশনে যাওয়ার ইচ্ছা তার ঠিক সেই প্রফেশনটাতেই যাওয়া উচিত। পরিবার থেকে হয়তো একটা প্রেশার থাকে যে না আমার সন্তান হয়তো তারা চাচ্ছেন ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক, কিংবা এই ধরনের বিষয়গুলি বেশি চেয়ে থাকেন। কিন্তু তারপরও সন্তানদের যার যার নিজস্ব ইচ্ছা, যার ইচ্ছা যে না সে হয়তো দেখা গেল যে ভার্সিটিতে খুব ভালো একটা সাবজেক্টে পড়ে সে বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট হতে চায়, কিংবা সে একটা অন্য ধরনের সে প্রফেশনে যেতে চায়, এটা তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে এবং তার আসলে ঠিক সেই দিকটাই যাওয়া উচিত বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। তো আসলে আমার এই এই প্রফেশনে বা মেডিকেল লাইনে আসার পিছনে আমি মনে করি সবচেয়ে বড় অনুপ্রেরণা দায়ী হচ্ছেন আমার মা। তিনি হচ্ছেন আমাকে একদম ছোটবেলা থেকে বলতেন যে না আমাকে মেডিকেলে পড়াবেন, কিংবা সবসময় উৎসাহ দিতেন। আমার মধ্যে এই চিন্তাটা আসে যখন আমি এসএসসি শেষ করি, তখন আমার মধ্যে যে না আমার ভবিষ্যৎ জীবনে আমি কোন লাইনে যাব বা কোন দিকে আমি আমার নিজের জীবনকে অগ্রসর করতে চাই, তখন আমার মাথায় এই চিন্তাটা আসছে যে না তাহলে যেহেতু সবার ইচ্ছা, বাবা মায়ের ইচ্ছা, এবং আমার নিজের মধ্যেও একটা তাগিদ অনুভব করি যে না আমিও তাহলে মেডিকেল লাইনেই পড়বো। আসলে সবকিছুর উপরে মহান আল্লাহ তাআলার সবচেয়ে বড় তার রহমত না থাকলে আসলে সম্ভব না। যে যেই লাইনই পড়তে চাক না কেন, মেডিকেল হোক কিংবা বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং লাইন যেখানেই হোক না কেন, আসলে সৃষ্টিকর্তার ইচ্ছা এবং নিজের পরিশ্রম, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো
তো আমি আমার নিজের লাইনের কথা বলছি যে মেডিকেল বা চিকিৎসা পেশা, এটাতে হচ্ছে গিয়ে প্রথমত ভাগ্যের খুব বড় একটা ব্যাপার আছে, আহ সৃষ্টিকর্তার ইচ্ছা, নিজের পরিশ্রম, এই সব মিলিয়ে। যেমন ইচ্ছে করলেই হয়তো মেডিকেলে পড়ার স্বপ্ন অনেকেই লালন করেন, কিংবা মেডিকেলে পড়বেন এরকম ছোটবেলা থেকেই মধ্যে একটা আগ্রহ থাকে। কিন্তু আসলে বলতে কি যে বাংলাদেশে প্রতি বছর 10,000-এর মতন শিক্ষার্থী এই প্রফেশনটায় আসার সুযোগ পান। সরকারি ভাবে 4,000 এবং বেসরকারি ভাবে সব মিলিয়ে 10,000 শিক্ষার্থী হয়তো এই সুযোগটি পান এই প্রফেশনে আসার মতো। তো আমি বলতে চাই যারা নবীন আছে কিংবা যারা মেডিকেল প্রফেশনে আসার মতো ইচ্ছা পোষণ করে, তাদেরকে আমি একটা কথাই বলবো যে এই লাইনে আসতে হলে সবচেয়ে বড় যেটা দরকার আমার মনে হয় হচ্ছে ডেডিকেশন। ডেডিকেশন বা পরিশ্রম, এই জিনিসটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি এবং সবচেয়ে ইফেক্টিভলি এই জিনিসটা দরকার। কারণ যদিও এখন পর্যন্ত আমি মাত্র ভর্তি হয়েছি, প্রথম বর্ষের শিক্ষার্থী, আমার পড়াশোনা বা আমার সেরকম কাজের সুযোগ এখনো মানে সেরকম হয়ে ওঠেনি, কারণ যেহেতু আমি একদমই নতুন মেডিকেলে। কিন্তু তারপরও যেটা আমি দেখে আমার সিনিয়রদের কাছ থেকে কিংবা যারা ডাক্তার হয়েছেন সেই প্রফেশনের মানুষদের যখন দেখি যে অসম্ভব রকমের পরিশ্রম, অসম্ভব রকমের ত্যাগ এবং মানুষের সেবা করার মানসিকতা, এই জিনিসগুলো আসলে না থাকলে চিকিৎসা পেশায় আসলে এসে কোনো লাভ নেই। কারণ হয়তো অনেকেই বলে থাকবেন যে চিকিৎসকদেরকে অনেক রকম অনেক কথা শুনতে হয় সমাজের অনেকের কাছ থেকেই, চিকিৎসকরা হয়তো তাদের দায়িত্বটা পালন করছেন না, কিংবা এরকম কথা যখন শুনি তখন আমার নিজের ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগে। কারণ সব চিকিৎসক তো একরকম না, বা সব পেশায় বিভিন্ন ধরনের মানুষ আছেন। দেখা গিয়েছে যে দুর্নীতিবান মানুষ কিংবা অসৎ মানুষ সব ধরনের পেশাতেই থাকেন। সেটা একজন উপর লেভেলের কোনো কর্মকর্তাও হতে পারেন, কিংবা একজন প্রকৌশলীও হতে পারেন, বা যে কোনো ধরনের পেশায় বিভিন্ন ধরনের মানুষ থাকেন। তো আসলে কোনো ধরনের পেশাকে আমাদের অন্তত ছোট করে দেখা উচিত না, কিংবা কোনো ধরনের পেশার নির্দিষ্ট কিছু মানুষের জন্য সমস্ত পেশাটাকে কখনোই হচ্ছে গিয়ে আমাদের অবহেলা করা উচিত না। তো আমি তরুণদের উদ্দেশ্যে বা যারা হচ্ছে নতুন নবীন আছে, যারা এখন পর্যন্ত অ্যাডমিশন টেস্ট দিবে বা দেয়নি, ভবিষ্যতে ইচ্ছা আছে, তাদেরকে আমি এটাই বলবো যে তোমরা যেই প্রফেশনেই যেতে চাও না কেন, নিজে হচ্ছে আগে একটু খোঁজ খবর নিয়ে, প্লাস নিজের ইচ্ছাটা কি এবং ভবিষ্যতে বাংলাদেশে কর্মক্ষেত্রটা কেমন সেই পেশার, এই প্রত্যেকটা বিষয় দেখে তারপর তার বিষয় নির্ধারণ করা উচিত। ভাইয়া। ভাইয়ার মাইক্রোফোন তো অফ, আমি আমরা ভাইকে শুনতে পাচ্ছি। শামীম ভাই আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশি প্রশংসা করবো না এই কারণে যে সবার ইচ্ছাই থাকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়া, সবার ইচ্ছা থাকে মেডিকেল কলেজে ভর্তি হওয়া, সবার ইচ্ছাই থাকে বুয়েটে ভর্তি হওয়া। তো এই তিনটা প্রফেশনের বাইরেও তো চিন্তা করা যায়, কারণ এই তিনটা পেশায় ইচ্ছা করলেই তো বাংলাদেশ সরকার বা এই মেডিকেল কলেজ বা ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট ইচ্ছা করলেই তো মানে কয়েক লক্ষ শিক্ষার্থী ভর্তি করাইতে পারে না। যদি বলা হয় ঢাকা ইউনিভার্সিটি কিংবা মেডিকেল কিংবা হচ্ছে যে বুয়েটে বাংলাদেশের সব স্টুডেন্টই তাহলে এই জায়গাটায় ভর্তি হবে। তো সেই জায়গা থেকে আমি 1 মিনিট করে হচ্ছে যে সবার উদ্দেশ্যে হচ্ছে যে কথা শুনবো। আইবি দিয়ে শুরু করি আমরা, 1 মিনিট করে তোমাদের হচ্ছে অনুভূতিটা শুনবো। 1 মিনিট করে বলবা যে যারা শুনছে তাদের জন্য আর কি। আইবি। জি ভাই, শামীম ভাই, আমি প্রথমেই হচ্ছে নিজের ভার্সিটির একগাদা প্রশংসা করে নিয়েছিলাম, কিন্তু বিষয়টা না এমন না, নয় মানে যে ঢাকা যারা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে। প্রশংসার দাবিদার মানে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক ইকোনমিক্স এর একজন শিক্ষক আমার সাথে কয়েকদিন আগে ফেসবুকে যুক্ত, মানে হচ্ছে যে এই অনলাইন ভার্চুয়ালে যুক্ত হয়েছিল একটি লাইভ প্রোগ্রামে। সে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, এবং তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স এর স্টুডেন্ট ছিলেন, ইকোনমিক্স এর টিচার ছিলেন, পরবর্তীতে জাতিসংঘের মতো জায়গায় সে পরিচালক ছিলেন। এখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং ইকোনমিক্স এর চেয়ারম্যান। সুতরাং এই যেই বিশ্ববিদ্যালয় 100 বছর পদার্পণ করলো, সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো, আমরা যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকাকে বলি, সেই অক্সফোর্ডের হচ্ছে মতো জায়গাতে তিনি হচ্ছে যে চেয়ারম্যান, যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বয়স প্রায় 950 বছর। তো আমরা একটি 1000 বছরের পদার্পণের মতো একটি বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি, অসংখ্য শিক্ষার্থী সেখানে শিক্ষকতা করে। তো ঢাকা ইউনিভার্সিটি প্রশংসার দাবিদার। আমরা দর্শককে এটা জানাতে চাই যে ঢাকা ইউনিভার্সিটি
ব্যতীত অন্যান্য ইউনিভার্সিটিতে পড়লেও আসলে লাইফটা দাঁড়ায় বা চেষ্টা করলে হয়তো বা সম্ভব। ঢাকা ইউনিভার্সিটি তো সবাই চায়, আর এই কারণে যদি আমরা আরো বেশি প্রশংসা করি তাহলে স্টুডেন্ট তো আরো বেশি মানে মন খারাপ করবে। আর সবার কপালে তো ঢাকা ইউনিভার্সিটি ভাগ্যেও নাও তো থাকতে পারে, সেই কারণে জাস্ট এই কথাগুলো বলা। জনাব আইবি আক্তার। জি, অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীকে প্রথমত বড় বড় স্বপ্ন দেখতে হবে, স্বপ্নটা বড় রাখতে হবে এবং শুধু স্বপ্ন দেখলেই চলবে না, স্বপ্নের পিছনে যে পরিশ্রমটা দরকার, যতখানি পরিশ্রম দরকার সবটুকু ঢেলে দিতে হবে। এরপরেও যদি একটা বিষয় রয়েছে, পরিশ্রম আর ভাগ্য দুটোই সহায় হতে হয়। যদি পরিশ্রম আর ভাগ্য আপনার সহায় না হয় তাহলে হতাশ হওয়ার কিচ্ছু নাই। আপনি যেখানেই থাকুন না কেন, কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুন কিংবা আপনি 7 কলেজে পড়ুন, কোনো বিষয় না, কে কি বললো ওগুলো ভুলে যান এবং পাছে লোকে কি বলে এটাকে একদমই পাত্তা দিন না। শুধু আপনার জীবনের একটা একটা গোল আপনি সেট করেছিলেন, হয়তো কোনো কারণে সেগুলো সফল হয়নি, হয়তো আপনি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেছিলেন, হয়তো কুয়েটে পড়ার স্বপ্ন দেখেছিলেন কিংবা মেডিকেল লাইনে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু কোনো কারণে সেই স্বপ্ন সফল হয়নি। কিন্তু থেমে যাবেন না, আপনি যে জায়গাতেই থাকুন না কেন নিজেকে শক্ত রেখে আপনার স্বপ্নের যে গোলটা আপনি সেট করেছেন সেটার পিছনে দৃঢ় চিত্তে এগিয়ে যান, ইনশাল্লাহ সফলতা আপনাকে নিশ্চয়ই আপনাকে হাতছানি দিবে। তাই আমি অবশ্যই বলবো যে যে নামকরা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে চান্স না পাওয়া মানে এই নয় যে আপনার জীবন ব্যর্থ হয়েছে কিংবা আপনার জীবনে কিছুই করা সম্ভব নয়। এটা অবশ্যই সবসময় মনে রাখবেন যে আমি সমাজের জন্য, আমি আমার সোসাইটির জন্য কিংবা আমি আমার কান্ট্রির জন্য, এমনকি আমি ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে একটা এক্সাম্পল হতে চাই। আমি দেখিয়ে দিতে চাই যে বড় বড় প্রতিষ্ঠান ছাড়াও ছোট প্রতিষ্ঠানের থেকেও নিজের পরিশ্রমের দ্বারা, নিজের দৃঢ় চিত্তের দ্বারা সফল হওয়া যায়। শামীম ভাই। জি ধন্যবাদ। আমরা অসাধারণ কথাগুলো আপনার কাছ থেকে শুনছি। একজন বিতার্কিকদের কাছ থেকে তো এই ধরনের কথা আমরা শুনতেই পারি, তাই না? তো আচ্ছা, যে আমরা রাশিদের কাছে যাব। রাশিদ, আমরা হচ্ছে অনেক সময় দিতে চেয়েছিলাম কিন্তু আমাদের প্রোগ্রামের একটি লিমিটেশন আছে, আমরা 50 মিনিটের মধ্যে প্রোগ্রামটা শেষ করব। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও তোমার সেই কথাগুলো আমরা নিশ্চয়ই অন্য প্রোগ্রামগুলোতে তুমি আসবে এবং সেই কথাগুলো বলবে, আমরা সেই কথাগুলো তোমাদের শোনার অপেক্ষায় আছি। আমরা হচ্ছে যে সবার উদ্দেশ্যে রাশিদ, তোমার নামে অসংখ্য কমেন্ট এসেছে, আমি সবগুলো কমেন্ট হচ্ছে যে ভিউ করিনি, এবং হচ্ছে যে যেহেতু প্রোগ্রামের টাইমটাও শর্ট, আমরা সবগুলো কমেন্ট পড়তেও পড়িও নাই আর কি, কোনো কমেন্টই পড়িনি। তো সব শেষে হচ্ছে যে তুমি 1 মিনিট বলবে সবার উদ্দেশ্যে যারা শুনছে। আচ্ছা ভাই, সবার সবার উদ্দেশ্যে বলার আগে যেহেতু আমি টেক্সটাইলে থেমেছিলাম, ওটা আমি একটু শর্টে শেষ করে দিই। আসলে আমি আমার স্টোরিটা আপাতত ওই জায়গায় অফ রেখে দিই আমার স্টোরিটা। আপনার প্রশ্ন ছিল যে আসলে কেন টেক্সটাইলে আসবে একটা স্টুডেন্ট বা আমার ক্যাম্পাসে কেন আসবে। তো অবশ্যই আমি শুরুতে যখন বলতে চাবো যে আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যদি তার প্যাশন হয়ে থাকে বা তার ইচ্ছা হয়ে থাকে, তো সে প্রথমেই চুজ করবে যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, ওটার জন্য সে অবশ্যই চেষ্টা করবে। তারপর যদি তার ওইটার যে যাওয়ার যে যোগ্যতা বা সে যদি ওইটাতে কোনো কারণে ব্যর্থ হয়, তখন সে হচ্ছে গিয়ে প্রাইভেট ভার্সিটি বা বুটেক্স এর অধিভুক্ত যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে সেখানে আসার চেষ্টা করতে পারে। তো কেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কে একজন স্টুডেন্ট চুজ করবে? চুজ করার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। কারণ আর আর বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল অংশ হচ্ছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইল সেক্টরের সাথে সম্পৃক্ত। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বলতে নর্মালি হচ্ছে গিয়ে সাধারণভাবে বা আপাত দৃষ্টিতে আমরাও প্রথম দিকে যা বুঝতাম বা জনসাধারণ বা নর্মাল পিপল যা বুঝে সেটা হচ্ছে যে গার্মেন্টস, কাপড় রেডি করা, অথবা ইন্ডাস্ট্রি, এই মানে আপাত দৃষ্টিতে এরকম বুঝে। গার্মেন্টস মানে দর্জি, মানে এরকম একটি মানুষ আমরা, আমাদের মধ্যে একটা ইয়ে আছে যে হচ্ছে যে গার্মেন্টস মানে আমরা দর্জির যেই একটা স্যালারি নেই সেটা। আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার সেটা করে না, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ। 1 মিনিট নেবো। তো ভাই আসলে এই যে টেক্সটাইলের এর বাইরেও যে আরো কিছু বিষয়বস্তু আছে, সেটা হচ্ছে যে টেক্সটাইল এখন শুধুমাত্র কাপড় বানানো বা গার্মেন্টস এগুলোর সাথে সম্পৃক্ত না, বা রপ্তানি এটার সাথে শুধুমাত্র সম্পৃক্ত না। টেক্সটাইলে আসার পিছনে বা টেক্সটাইলে পড়ার পিছনে হচ্ছে আরো কিছু কারণ থাকতে পারে। সেটা হচ্ছে যে টেক্সটাইলের বিষয়বস্তুগুলোর মধ্যে এখন নতুন নতুন বিষয় অ্যাড হচ্ছে, নতুন নতুন, যেমন ফ্যাশন ডিজাইনিং, তারপর হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইল। টেকনিক্যাল টেক্সটাইল নিয়ে যদি আমি একটু ছোট করে বলতে চাই, সেটা হচ্ছে যে টেকনিক্যাল টেক্সটাইলের মধ্যে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে যেমন জিও টেক্সটাইল, তারপরে হচ্ছে মহাকাশের টেক্সটাইল মানে অ্যারোস্পেস টেক্সটাইল, তারপর হচ্ছে
মেডি টেক্সটাইল, মানে মেডিকেলের জন্য যে টেক্সটাইল, যেমন আমাদের এখানে মেডিকেলের একজন আছে, আপনি নিশ্চয়ই জেনে থাকেন যে অপারেশনের পরে যে সুতাটা দিয়ে আমাদের শরীর সেলাই করা হয় সেগুলোকে সাধারণত সার্জিক্যাল সুচার বলে, আমি যদি ভুল না করে থাকি। সেই সার্জিক্যাল সুচারের মধ্যে একটা পার্ট হচ্ছে বা সুতারের নাম হচ্ছে ক্যাটগাট। সেই ক্যাটগাটটা হচ্ছে গিয়ে আহ কিছু গবাদি পশুর অন্ত্র থেকে প্রস্তুত করা হয়। সেটা বলতে গেলে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে হচ্ছে গিয়ে সেটা টেক্সটাইলের সাথে সম্পর্কিত, যেহেতু সেটা একটা সুতা। আর সেই সুতাটার যে যদি বলি যে তার কার্যপ্রণালী জিনিসটা কি, সেটা হচ্ছে যে আমাদের শরীরের ভিতরে যে অভ্যন্তরীণ সেলাই গুলো আছে, নর্মালি হচ্ছে সুতা কাটার হতে বা প্রয়োজন হতে পারে, আমি ডিটেলস জানি না দুঃখিত। তবে এই যে ক্যাটগাটের কথা যদি আমি বলি, সেটা হচ্ছে এটা আমাদের শরীরের ভিতরে মানিয়ে নিতে পারে। এরকম আরো নানান ধরনের বিষয়বস্তু আছে যেগুলো আমরা টেক্সটাইল থেকে শিখতে পারি। আমি যেহেতু টেক্সটাইল স্টুডেন্ট, এই জন্য আসলে টেক্সটাইল নিয়ে বললাম, সময় সংক্ষিপ্ত, আমি অনেক বিস্তারিত বলার চিন্তা ভাবনা করে এসেছিলাম, সময় সংক্ষিপ্ত কারণে পারলাম না। আর ক্যাম্পাসের কথা যদি বলতে চাই, যে ক্যাম্পাস আসলে কোনো বিষয় না। তারপরে আরেকটু আমি অ্যাড করতে চাই ছোট করে, সেটা হচ্ছে আমাদের এখানে একজন ভবিষ্যৎ চিকিৎসক আছেন, ইউপির একজন স্টুডেন্ট আছেন, আর হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আছেন। আপনাদের তিনজনের কথাটাই আমি শুনেছিলাম। যিনি ভবিষ্যৎ চিকিৎসক তিনি একটু আগে একটা কথা বলেছিলেন যে চিকিৎসকদের সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলে অনেক। আসলে এই জিনিসটা খুবই দুঃখজনক, কারণ বর্তমানে একটা করোনা পরিস্থিতিতে চিকিৎসকরা এবং এই চিকিৎসা খাতের সাথে সম্পৃক্ত যে ব্যক্তিরা আছেন তারাই সবচেয়ে হচ্ছে সবার আগে ঢাল হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। তারপরে বিউপির যিনি ছিলেন তিনি বলেছিলেন আপনাদের ক্যাম্পাস হচ্ছে অনেক ডিসিপ্লিন সব দিক থেকে। আসলে আমিও আপনাদের ক্যাম্পাসকে খুব পছন্দ করি, কারণ আমি যেহেতু সেনাবাহিনীর একজন সন্তান, আমিও ক্যাম্প পাবলিকের স্টুডেন্ট। এগুলোর সাথে আসলে আমার খুব কি বলে যে মানে একটা অ্যাটাচমেন্ট রয়েছে। আর প্রাচ্য অক্সফোর্ডের স্টুডেন্ট যিনি, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বলার নাই, প্রত্যেকেরই ভার্সিটির কথা যদি প্রথমে আসে, ঢাকা ভার্সিটির কথা সবাই মাথায় আসে, এটার ইতিহাসও তিনি ভুলে গিয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ যে এত সুন্দর করে আপনাদের অভিমত গুলো শেয়ার করেছেন। সেই সাথে শামীম ভাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ রাশিদ। আমরা নিশ্চয়ই হচ্ছে যে মানে এই প্রোগ্রামে হয়তো বা বিভিন্ন সেক্টরে অনেকগুলো মানুষ আমাদের সাথে আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তো আমরা নিশ্চয়ই অন্য কোনো প্রোগ্রামে আমরা টেক্সটাইল নিয়ে একটা প্রোগ্রাম করবো, সেখানে তোমাকে ইনশাল্লাহ হচ্ছে যে টেক্সটাইল সম্পর্কে বলার অনেক সময় দেবো ইনশাল্লাহ। সেই কথাগুলো আমরা নিশ্চয়ই শুনবো। আমরা হচ্ছে যে টেক্সটাইলের বিভিন্ন যারা হচ্ছে যে শিক্ষক আছে, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকরা আমরা একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং সে টেক্সটাইলের সম্পর্কে তার কাছ থেকে অনেক কিছু শুনেছি। তো আমরা স্পেসিক্যালি প্রোগ্রাম গুলো করি, আমরা আসলে মানুষদেরকে জানানোর চেষ্টা করি আসলে কোন লাইফটা কি। আমরাও যখন ফ্রি থাকি আমারও মাঝে মাঝে জানতে খুব ইচ্ছা হয় যে ঢাকা ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট, যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট না, ওদের আসলে ওরা কি ফ্যাসিলিটি পায় বা ওরা কিভাবে বেড়ে উঠে, বা একটা মেডিকেল স্টুডেন্ট কিভাবে বেড়ে উঠে, একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট বেড়ে হয়। আমি কিন্তু হচ্ছে যে মানে আমার লাইফে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি একটা সুযোগ এসেছিল, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারিনি। আমি বাংলাদেশ মেরিন একাডেমিতে, আমার ওই দিন ভাইবা ছিল, কিন্তু বাংলাদেশ মেরিন একাডেমিতে ভাইবা দিতে যায় আমার হচ্ছে যে অসাধারণ মানে একটা হচ্ছে যে লাইফে একটা ব্যাড এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে, যার জন্য বাংলাদেশ মেরিন ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম বছর পরীক্ষা দিতে পারিনি। পরীক্ষা দিতে গিয়েছি হচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমিতে, ওইখানে আমার ভাইবা ছিল ওই দিন। একই দিনে ঢাকা ইউনিভার্সিটির আমার ক ইউনিটের পরীক্ষা, একই দিনে বাংলাদেশ মেরিন একাডেমির আমার ভাইবা। তো যাওয়ার পরে তো হচ্ছে যে মানে আমার সাথে একটা অফিসার যা বিহেভ করছে, মানে মানে হচ্ছে যে আমি ওইখানে যে বিহেভ গুলো, ওইখানে আমি নিজেকে যেটা মনে হয়েছে যে আমি মানিয়ে নেওয়া সম্ভব না আমার পক্ষে। মানে আমার হয়তো বা হচ্ছে যে মানে ওইখানে পড়লে কি হতো জানি না, আমার ফ্রেন্ডরা অনেকে বের হয়েছে, মানে কেউ শিপে আছে, কেউ হচ্ছে ইয়ে আছে, ওরা এত রেস্ট্রিকশন, এত ডিসিপ্লিন, আমার সেটা আর পছন্দ হয়নি। যাই হোক, পরের বছরে আর মেডিকেলের দ্বিতীয় বছরের যে সুযোগটা ঢাকা বিশ্ববিদ্যালয় সেটাও বন্ধ করে দিল, আর সুযোগই হয়নি আর কি সেকেন্ড টাইমও পরীক্ষা দেওয়ার। মানে আমি এই দিকটি থেকে খুব আনলাকি যে 2টি বছর একটা স্টুডেন্ট বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটিতে 2 বছর পরীক্ষা দেওয়া যায় না পরপর, আমাদের বছর থেকেই সেটা শুরু হয়েছিল আর কি। আমি সেকেন্ড টাইম দিতে পারিনি, ফার্স্ট টাইম দিতে পারিনি ওই কারণে। সুতরাং ঢাকা ইউনিভার্সিটির প্রতি আমার সবসময় একটি মানে অনুভূতির জায়গা একটা, যে ঢাকা ইউনিভার্সিটি যদি ইচ্ছা আছে যে পরবর্তী লাইফে ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা যে কোনো একটি ডিগ্রি যদি নিতে পারি, অবশ্যই চেষ্টা তো অবশ্যই করব। আমরা রচ্ছির কাছে শুনবো। রচ্ছি, তোমার কাছে শোনার চাইতে আমরা একটা গান শুনি, মানে কবিতা আবৃত্তি শুনি। তুমি, আমি তো জানি তো অসাধারণ কবিতা আবৃত্তি করো, আমরা একটা কবিতা আবৃত্তি শুনি রচ্ছির কাছে। হুম।
ধন্যবাদ শামীম ভাইয়া। আমি আসলে শুনছিলাম আমাদের পূর্ববর্তী গেস্টদের কথা, যে তারা তাদের জায়গাগুলোর কথা বলছিলেন, যে আসলেই যার যার ইচ্ছা এবং যার যার পেশা অনুযায়ী তার আসলে সেই লাইনটি বেছে নেওয়া উচিত। এবং আমার পূর্ববর্তী বক্তারা তারা বলে গিয়েছেন যে আসলে আহ কার কোন লাইনে যাওয়া উচিত সেটি আসলে সম্পূর্ণ তার নিজের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। এবং আসলে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে কোনো পেশাই ছোট না, কিংবা কোনো ধরনের যে যেই ধরনের কর্মস্থলই বেছে নিক না কেন ভবিষ্যতে জীবনে, কোনোটাকেই আসলে অবহেলা করবার কোনো সুযোগ নেই। আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক তিনি একটা কথা বলেছিলেন, আমার এই মুহূর্তে খুব মনে পড়ছে। তিনি এরকম বলেছিলেন যে স্বপ্ন হতে হবে আকাশের চেয়ে একটু বড়, আকাশের চেয়ে একটু উঁচুতে, কারণ তখনই কিনা আকাশটাকে ছোঁয়া যাবে। কারণ স্বপ্নটাকে আসলে বড় বড় রাখতে হবে। আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আইভি আপু, উনিও এই কথাটা বলেছেন যে স্বপ্ন বড় রাখতে হবে, এবং স্বপ্ন বড় থাকলেই আমরা একটা বড় জায়গায় যাওয়ার মতন আমাদের মধ্যে সেই সম্ভাবনাটি তৈরি হবে। এবং আমি এটাই মনে করি। আসলে যেহেতু সময় খুব স্বল্প, সময় স্বল্পতার কারণে আমরা হয়তোবা আমাদের কথাগুলোকে ব্যক্ত করতে পারিনি। আমাদের সবারই হয়তো আরো অনেক কথা বলবার ছিল। কিন্তু তারপরও আমি এটা বলতে চাই যে যদি যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, কিংবা যাদের কর্মস্থলে প্রবেশ করতে যাচ্ছেন, উচ্চতর শিক্ষায় প্রবেশ করতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে গেলে আমি বলবো যে লেগে থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে। যার যেই প্রফেশনে যার যাওয়ার ইচ্ছা, তাকে ঠিক সেই দিকে ফোকাস করে তাকে ঠিক সেই দিকেই এগিয়ে যেতে হবে। একাধিক দিকে আসলে লক্ষ্য রাখলে কখনোই পৌঁছানো সম্ভব না। মানে যেমন দুই নৌকায় পা দিয়ে কিন্তু কখনোই গন্তব্যস্থলে যাওয়া যায় না, ঠিক তেমনই যে কোনো একটি বিষয়কে, যে কোনো একটি দিককে ফোকাসে রেখে তার হচ্ছে সেদিকেই এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। হচ্ছে ভাইয়া। রুচি, আমরা হ্যাঁ অসাধারণ কথাগুলো তোমাদের কাছ থেকে শুনছি। আসলে তোমাদের সবাইকে অন্য যে কোনো একটি প্রোগ্রামে আমার ইচ্ছা আছে। আমি তুমি রচ্ছি তো নিশ্চয়ই জানো, আমি বিডিএস এ অনেকদিন ধরে কাজ করি, বিডিএস এর একজন হচ্ছে যে সদস্য। তো সেই জায়গাটা দিয়ে আসলে হচ্ছে যে আমার গ্রামে গিয়ে যেটা মনে হয়েছে, আসলে শহরে কাজ করার মতো আমার মতো হাজারো শামীম আছে, বা হচ্ছে যে আমি না করলে অন্য আরো অনেকেই বিডিএস এর হাল ধরতে পারবে, কিন্তু আমার গ্রামে অনেকগুলো কাজ করার ইচ্ছা আছে। তোমরা যদি আমাদের সাথে থাকো, আমরা নিশ্চয়ই তোমাদেরকে নিয়ে আমাদের এলাকাতে একটি প্রোগ্রাম করব। মানে আমরা আমাদের যে উপজেলা আছে, আমাদের এলাকার যে সংসদ সদস্য আছে, তার সাথেও আমার কথা হয়েছে। আমরা বলছি যে বিভিন্ন সেক্টরে যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে আমাদের এলাকাতে একটা প্রোগ্রাম করব, এবং সাকসেসফুলি। এবং সে বলছে যে শামীম এটাকে কন্টিনিউ করে, এবং আমার ইচ্ছা আছে যে প্রত্যেক বছর একটা প্রোগ্রাম করব। প্রত্যেক বছর যে কোনো একটা ঈদের পরে আমাদের যখন ছুটি থাকে, তখন প্রত্যেক পেশার সফল যে ব্যক্তিরা আছেন, একজন আমরা চিকিৎসক নিলাম, একজন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট নিলাম, একজন ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট নিলাম, কিংবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলাম, এই মানুষগুলো নিয়ে। এবং তাদের, এবং যারা পড়াশোনা করতে পারে না, আসলে যারা, তাদেরও তো একটি লাইফ আছে, তারা তো অনেক ভালো করতে, অনেকে আবার ভালো করেন। এই জন্য আমরা একটা উদ্যোক্তাও নেব। মানে এইভাবে আমাদের একটি কিছু প্রোগ্রাম সাজানোর কথা ছিল, সেখানে তোমাদের হয়তো আরো ডিটেলসলি কথা শুনবো, তখন নিশ্চয়ই ভালো লাগবে। আমরা একটি হচ্ছে কবিতা আবৃত্তি শুনি, হচ্ছে যে আমাদের আইবি আবুর কাছে, কি বলেন? আমরা একটি কবিতা আবৃত্তি শুনতে চাই। ঠিক আছে, আমাদের প্রোগ্রামটি মনে হয় শেষ হয়ে না, আমরা যাবে। একটু হচ্ছে আমাদের হাত প্রোগ্রামটি আমি একটি কবিতা দিয়ে শেষ করছি। আমার হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে আমার জয় কুসুমের মেঘবালিকার জন্য রূপকথা কবিতাটি আবৃত্তি করতে ইচ্ছে করছে, এবং আমি আবৃত্তি করছি। আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম, কুসমন্তর। মেঘবালিকা রেগে আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না, যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে। শুনবো না আর ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখিয়ে কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। ঠিক আছে শামীম ভাই, সংক্ষেপে শেষ করলাম।
আমাদের মনে হয় আমাদের প্রোগ্রামের ডিউরেশনটা 1 ঘন্টা হয়ে গেছে। শামীম ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ আইবি আক্তার কাছে। অসাধারণ সুন্দর একটি কবিতা আমরা শুনলাম। আমরা প্রোগ্রামটি শেষ করব হচ্ছে যে জান্নাতুল ফেরদৌস রচ্ছির কবিতা আবৃত্তি দিয়ে। রচ্ছির কবিতা আবৃত্তি শেষ, আমাদের প্রোগ্রামও শেষ। সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই অন্য হচ্ছে যে আমাদের প্রোগ্রামে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। রচ্ছি। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, ছোট করেই করছি যেহেতু প্রোগ্রামেরও সময় শেষ এবং আমার মাধ্যমেই শেষ হবে। আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। ধন্যবাদ। ধন্যবাদ শামীম ভাই, সকলকে অসংখ্য ধন্যবাদ।